আজ থেকে ঠিক ১ বছর আগে ২৬শে মার্চ ২০২৫-এ যাত্রা শুরু হয়েছিল গল্পে আড্ডায় রৌহিনের। এই ১ বছরে আপনাদের শুনিয়ে ফেলতে পেরেছি ১০০টিরও বেশি গল্প, প্রায় ৪টি উপন্যাস এবং কয়েকটি বিশেষ এপিসোড। এই যে কতটা তৃপ্তি আর আনন্দের ব্যাপার তা বলে বোঝাতে পারবো না। বলাই বাহুল্য, আপনারা সবাই ভালোবাসা আর প্রশ্রয় না দিলে এই পথ চলা সম্ভবই হতো না কখনো। সবাই মিলে এগিয়ে চলবো আরো অনেক পথ। তবু আজকের দিনটি আমার কাছে ভীষণই বিশেষ বলাই বাহুল্য। তাই আজ নির্ধারিত দিন না হওয়া সত্ত্বেও নিয়ে এলাম এই বিশেষ এপিসোড, বিশেষ বার্ষিকী সংখ্যা। আগামী বছরগুলিতেও এই দিনে এই বিশেষ সংখ্যাটি বের করার ইচ্ছা রইল। মূল পর্বে ঢোকার আগে আরেকটা কথা বলে নেওয়া খুব জরুরি। এই ১ বছরে আমার মোট ভিউয়ারশিপ ১০,০০০ ছাড়িয়েছে, সাবস্ক্রাইবার ২০০-র সামান্য কম। আজকের মিলিয়ন ভিউজের বাজারে এটা খুবই নগণ্য আমি জানি, কিন্তু বলার কথাটা এটাই যে এই যে ভিউয়ারশিপ, যারা দেখছেন বা বলা ভালো মূলত শুনছেন, তারা কেউ আমার থেকে শুনে, কেউ আমার কোনো শুভানুধ্যায়ের কাছ থেকে শুনে এই চ্যানেলে এসেছেন, অধিকাংশই থেকে গেছেন। অর্থাৎ কোনো পেইড প্রমোশন বা ভিউয়ারশিপ বাড়ানোর চেষ্টা ছাড়াই আমার শ্রোতাকুল সম্পূর্ণ অর্গানিক। এটা একটা পরম তৃপ্তি। আপনাদের কোনো বিশেষ গল্প শোনার ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে চ্যানেলে জানান, সেসব গল্প পড়বার চেষ্টা নিশ্চয়ই করব। এবার আজকের অনুষ্ঠান পর্বে আসা যাক। আজ এই বিশেষ সংখ্যায় আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ নিবেদন, রবীন্দ্রনাথের তোতা কাহিনীর নাট্যরূপ। শ্রুতি নাটকের আকারে এই উপস্থাপনাটি আমার মৌলিক প্রযোজনা নয়, বস্তুত আমার প্রযোজনাই নয়। তবু এটা আজ আপনাদের শোনাচ্ছি একাধিক কারণে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো এটি মুক্তক আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রযোজনা। মুক্তক আমার জীবনে এক টুকরো মুক্ত বাতাসের মতো। এর আগে আমার শারদীয়া বিশেষ সংখ্যাতেও মুক্তকের একাধিক বন্ধু আবৃত্তি করেছেন। এই তোতা কাহিনী ইউটিউবে মুক্তকের নিজস্ব পেজেও শুনতে পাবেন। যে মুক্তকের সঙ্গ না পেলে আমার এই কথকতা হয়তো হয়েই উঠত না, তাদেরই বন্ধুদের সাথে আমার নিজেরও কণ্ঠে সমবেত এই প্রযোজনা রবীন্দ্রনাথের তোতা কাহিনী। তাই এখন আপনাদের জন্য পাঠে মুক্তক আবৃত্তি চর্চা কেন্দ্র, পরিচালনা সর্বাণী রায়চৌধুরী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবে অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধন।
পারে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ছাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। উন্নতি হইতেছে। উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তংখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের। ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ ঘণ্টা ঢাক ঢোল, কারা নাকারা তুরি ভেরি, দামামা কাঁসি বাঁশি, কাঁসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুতো, খুড়তুতো এবং মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায়, আর অন্যায় রকমে পাখা ঝটপট করে। এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষা মহলে হাপড়, হাতুড়ি, আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হইল।
পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামারগিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন। ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন। ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে? না আর কি গান গায়? না দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। এতক্ষণ মুক্তকের প্রযোজনায় শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প তোতা কাহিনী। যারা কণ্ঠ দিয়েছেন শীলা মিশ্র, চন্দ্রানী বসু, শাহানা আহমেদ বসু, রত্না দাশগুপ্ত, রৌহিন এবং সর্বাণী রায়চৌধুরী। নির্দেশনা ও পরিচালনা সর্বাণী রায়চৌধুরী। আবহ করেছেন বাপ্পা সেনগুপ্ত। শব্দগ্রহণ রানা মণ্ডল। শুনে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই অনুষ্ঠানটি প্রচারের অনুমতি দেবার জন্য আমার গুরু তথা বন্ধু সর্বাণী রায়চৌধুরী এবং মুক্তক আবৃত্তি চর্চা কেন্দ্রকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই চ্যানেল যেহেতু মূলত গল্প পাঠের, তাই এই বিশেষ এপিসোডেও গল্পকে একেবারে দূরে ঠেলে রাখা ঠিক হবে বলে মনে হয় না। তাই আজ আপনাদের শোনাবো বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প, যাকে ছোট গল্প আর অনুগল্পের মাঝামাঝি বলা যেতে পারে। নাম পাঠকের মৃত্যু। বনফুল এই ধরনের গল্পের জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়। নিয়মিত এপিসোডের পরিসরে এত ছোট গল্প সবসময় পড়বার সুযোগ হয় না, তাই আজই শোনাই বনফুলের ছোট গল্প পাঠকের মৃত্যু। পাঠে আমি, রৌহিন। প্রায় 10 বৎসর আগের কথা। আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম। ঠিক আমার পাশেই আর একজন বসিয়াছিলেন। তাহার হাতে একখানি বই ছিল, বেশ মোটা একখানি উপন্যাস। আলাপ পরিচয় হইলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে। আমার ট্রেনেরও ঘণ্টা 3 দেরি ছিল। আমরা উভয়ই বাঙালি, সুতরাং 5 মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই, আপনার বইখানা একবার দেখতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না। এই উত্তরই স্বাভাবিক এবং আশাও করিয়াছিলাম। অবিলম্বে বইখানি দখল করিয়া বসিলাম। দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বীপ্রহর। আসানসোল স্টেশনের টিনের ছাদ সমস্ত কিন্তু তলাইয়া গেল। উপন্যাসটি অদ্ভুত। বহির মালিক ভদ্রলোক আর নয়নে একবার আমার পানে চাহিয়া একটু ভ্রু কুঞ্চিত করিলেন এবং একটি টাইম টেবিল বাহির করিয়া তাহাতেই মনোনিবেশ করিলেন। আমি রুদ্ধশ্বাসে পড়িয়া চলিলাম। চমৎকার বই,
বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে পড়ি নাই। একেবারে যেন জুতাইয়া দিতেছে। 2 ঘন্টা কাটিল। বহির মালিক ভদ্রলোক টাইম টেবিলটি বারংবার উল্টাইয়া পাল্টাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন, আপনার ট্রেনের তো আর বেশি দেরি নাই, এইবার, বলিয়া একটু গলা খাকারি দিলেন। আমি তখন তন্ময়। চকিতে একবার হাতঘড়িটার পানে চাহিয়া দেখিলাম, এখনো ঘণ্টাখানেক সময় আছে। বই কিন্তু অর্ধেকের উপর বাকি। বাক্য ব্যয় করিয়া আর সময় নষ্ট করিলাম না, গোগ্রাসে গিলিতে থাকিলাম। অদ্ভুত বই, বাকি ঘন্টাটা যেন উড়িয়া চলিয়া গেল। আমার ট্রেনের ঘন্টা পড়িল। বইয়ের তখনও অনেক বাকি, রোগ চড়িয়া গিয়াছিল। বলিলাম, নেক্সট ট্রেনে যাব, এ বই শেষ না করে উঠছি না। বহির মালিক ভদ্রলোক একটু কাশিয়া নির্বাক হইয়া রহিলেন। ট্রেন চলিয়া গেল। বই পড়িতে লাগিলাম। শেষ কিন্তু করিতে পারি নাই। শেষের দিকে অনেকগুলি পাতা ছিল না। বহির মালিককে বলিলাম, শেষের দিকে এতগুলো পাতা নেই, আগে বলেননি কেন? ছি ছি। এতদুত্তরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন। দেখিলাম তাহার রগের শিরাগুলি স্ফীত হইয়া উঠিয়াছে। 2 10 বৎসর পরে উক্ত পুস্তকখানি আর একবার আমার হস্তগত হইয়াছিল। আমার ভাগিনের শ্বশুরালয়, তাহাকে পৌঁছাইতে গিয়াছিলাম, সেই দিনই ফিরিয়া আসবার কথা, কিন্তু বইখানির লোভে থাকিয়া গেলাম। সুযোগ মতো বইখানি সংগ্রহ করিয়া আবার সাগ্রহে শুরু করা গেল। খাপছাড়া ভাবে শেষটুকু না পড়িয়া গোড়া হইতেই আবার জমাইয়া পড়িব ঠিক করিলাম। কয়েক পাতা পড়িয়াই কেমন যেন খটকা লাগিল। উল্টাইয়া দেখিলাম, হ্যাঁ, সেই বইই তো। আবার কয়েক পাতা অগ্রসর হইলাম, না, কেমন যেন গোলমাল ঠেকিতেছে। তবু বই পড়িতে লাগিলাম। কিছুক্ষণ পরে মনে হইল, না, আর তো চলে না। এ কি সেই বই যাহা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দ্বিপ্রহরে ঊর্ধ্বশ্বাসে তন্ময় হইয়া পড়িলাম? এমন রাবিশ মানুষে লেখে, এ শেষ করা তো অসম্ভব। 10 বৎসর আগেকার সেই উৎসুক পাঠক কবে মারা গিয়াছিল টেরও পাই নাই। এবারও বই শেষ হইল না। এই অনুষ্ঠান আর বেশি দীর্ঘায়িত করব না। আজ আপনাদের আর একটি মাত্র নিবেদন শোনাব। এই চ্যানেলে আমার গল্প পাঠ আপনারা নিয়মিতই শুনছেন, শুনতে থাকবেনও। আজ জন্মদিনে আমার কণ্ঠে থাকলো একটি কবিতা। ছন্দের জাদুকর বলা হয় যাকে, সেই কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ঝর্ণা। পাঠে আমি রৌহিন। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৈরিক স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনুভরি যৌবন তাপসী অপর্ণা। ঝর্ণা, পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু, ডাকে তোরে চিতলোল উতরল সিন্ধু, মেঘানে জুঁই ফুলি বৃষ্টি ও অঙ্গে, চুমা চুমকির হারে চাঁদ ঘেরে রঙ্গে, ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধর্ণা। ঝর্ণা, এসো তৃষ্ণার দেশে, এসো কলহাস্যে, গিরিদরি বিহারিণী হরিণীর লাস্যে, ধূসরের উষরের করো তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে করো গো শ্রীমন্ত, ভরা ঘট এসো নিয়ে ভরসায় ভর্ণা। ঝর্ণা, শৈলের পৈঠায় এসো তনুগাত্রী, পাহাড়ের বুক চেরা এসো প্রেমদাত্রী, পান্নার অঞ্জলি দিতে দিতে আয়গো, হরিচরণ চ্যুতা গঙ্গার প্রায় গো, স্বর্গের সুধান মর্তে সুপর্ণা। ঝর্ণা, মঞ্জুল ও হাসির বেলোয়ারি আওয়াজে, ওলো চঞ্চলা তোর পথ হলো ছাওয়াজে, মতিয়া মতির কুড়ি মুড়ছে ও আলোকে, মেখলায় মরি মরি রামধনু ঝলকে, তুমি স্বপ্নের সখী বিদ্যুতে পর্ণা। ঝর্ণা। এতক্ষণ আমার কণ্ঠে শুনলেন কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ঝর্ণা। গল্প উপন্যাস শুনতে থাকবেন যথারীতি, যেমন চলে এসেছে এতদিন। মাঝে মাঝে আসবে এরকম সব বিশেষ এপিসোড বা পডকাস্ট, সবই আপনাদেরই জন্য।
আপনারা ভালোবাসলে এই পরিশ্রম সার্থক বলে মনে হয়। কেটে গেল একটা বছর ভীষণ অন্যরকম কিছুর আস্বাদ নিয়ে। তাই আন্তরিক কামনা করি যে ভালো থাকুন সবাই, গল্পে আড্ডায় পড়ায় শোনায় থাকুন, সংগ্রামে থাকুন, সর্বোপরি এই অস্থির সময়ে ভাবনায় চেতনায় থাকুন। দেখা হতে থাকবে আবারও যথাসময়ে। আজ তাহলে আসি।